আজকের এই ভিডিওতে আপনাদেরকে অ্যাডোবি ফটোশপের খুব গুরুত্বপূর্ণ এবং সিক্রেট 5টা সেটিং দেখাবো। এই সেটিংগুলো কতটা গুরুত্বপূর্ণ সেটা আসলে আপনি পুরো ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। আমরা হয়তো অনেকদিন ধরে ফটোশপ ব্যবহার করছি, কিন্তু এই সেটিংগুলো বা ফিচারগুলো যে রয়েছে সেটা আমরা জানতাম না, এবং না জানার কারণে ফটোশপটা আমাদের জন্য অনেক বেশি কঠিন বা অনেক ক্ষেত্রে আমরা অনেক অ্যাডভান্টেজ আমরা নিতে পারছি না। সেটা তো আজকের ভিডিওটা দেখলে আমরা অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানতে পারবো বা এই অ্যাডভান্টেজগুলো ইজিলি নিতে পারবো। তো সেই সাথে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, যারা আমার সাথে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে চান বা এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড করতে চান, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যে আমার গ্রাফিক ডিজাইনের 17তম ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে এটা ক্লাস শুরু হয়ে যাবে এবং এটা একটা অনলাইন কোর্স। আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে আমার সাথে জুমের মাধ্যমে ক্লাস করতে পারবেন। এই কোর্সে আপনি কী কী শিখতে পারবেন? এই কোর্সে আপনি গ্রাফিক ডিজাইন একদম এ থেকে জেড পর্যন্ত, মানে এ টু জেড এবং বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পুরোটাই শিখতে পারবেন, কারণ এখানে 45টার বেশি আপনি ক্লাস পাচ্ছেন এবং 30টার বেশি প্রজেক্ট বেস মার্কেটপ্লেস রিলেটেড ক্লাস পাচ্ছেন, যেগুলো আপনার মার্কেটপ্লেসে সাকসেস হওয়ার জন্য বা মার্কেটপ্লেসে কাজ করার জন্য অনেক বেশি আপনাকে হেল্প করবে। এবং এখানে আপনি 5টা পরীক্ষা পাবেন, যে 5টা পরীক্ষা দেওয়ার মাধ্যমে বা এক্সাম দেওয়ার মাধ্যমে আপনি নিজেকে, নিজের স্কিলটাকে আপনি যেখানে যাচাই করতে পারবেন। এই পুরো জার্নিটাতে আমি থাকবো এবং আমার সাথে আপনি থাকতে পারেন। যদি আপনি হাইলি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এখন রেজিস্ট্রেশন করে ফেলুন। তবে আসন সংখ্যা কিন্তু সীমিত, দ্রুত রেজিস্ট্রেশন না করলে হয়তো আপনি এই ব্যাচে জয়েন করতে পারবেন না। এই কোর্সে আরও কি থাকছে এবং সব কিছু ইন ডিটেল আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে একটু চেক করে নেবেন। তাহলে আপনি কোর্স সম্পর্কে এ টু জেড সব কিছু আপনি জানতে পারবেন। চলুন তাহলে আজকের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। হেই, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেইন। আমি আসলাম যে আপনাদের সাথে আছি। আজকের ফটোশপের প্রথম যেই সেটিংটা রয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং। আমরা অনেক সময় আমাদের ডকুমেন্টে আমরা কোনো কিছুকে প্লেস করি বা কোনো ছবিকে যখন ড্র্যাগ করে নিয়ে আসি বা ওপেন করি, তখন এই ছবিটাকে আমাদের ছোট করতে হয় বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে ছবিটা নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে হয়। যেমন আমি ট্রান্সফর্ম করছি, ছোট করে যখন এটাকে আমি আবারও কন্ট্রোল টি প্রেস করে যখন এটাকে বড় করছি, তখন কিন্তু ছবির অবস্থা খুবই খারাপ এবং এত বাজে অবস্থা হয়ে গেছে। তার মানে পিক্সেলগুলো ঠিক নেই। সো এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে একটাই, সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। মানে আপনি যখন কোনো ছবিকে আপনি ওপেন করবেন তখন দেখা যাচ্ছে যে এই ছবিটা ওপেন করার সাথে সাথে এটাকে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্টে করে নিতে হবে। আই মিন হচ্ছে স্মার্ট অবজেক্ট করে নিলে সেক্ষেত্রে সমস্যাটার সমাধান হয়ে যায়। তো এইভাবে বারবার আপনি ইমেজ নেবেন, ওপেন করবেন এবং স্মার্ট অবজেক্টে কনভার্ট করবেন। দ্যাট ইজ রিয়েলি পেইনফুল এবং এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার, বারবার করতে হচ্ছে। অনেক সময় আমাদের মনে থাকে না স্মার্ট অবজেক্ট করতে, দেখা যাচ্ছে ছবিটাকে ছোটো করলে এটা আবার রিস্কেল করলে প্রবলেম হয়ে যাচ্ছে। সো এটার একটা পার্মানেন্ট সলিউশন দরকার, বা আমি দেখাচ্ছি কীভাবে করতে পারবেন। সেটা হচ্ছে এডিটে যাবেন, সেখান থেকে প্রেফারেন্সেস এবং জেনারেলে যাবেন। এই জায়গাতে যাওয়ার পর দেখেন নিচে একটা অপশন পাবেন আপনি জেনারেলে যাওয়ার পর, সেটা হচ্ছে অলওয়েজ ক্রিয়েট স্মার্ট অবজেক্ট হোয়েন প্লেসিং। দ্যাট মিনস আপনি যখন কোনো ইমেজকে প্লেস করতে যাচ্ছেন তখন এটা অলওয়েজ স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে বা স্মার্ট অবজেক্টে ক্রিয়েট হবে। সো দেন আমি ওকে যদি দিয়ে দিই, এবার যদি আমি এই ছবিটাকে ডিলিট করে দিই এবং আমি আবারও যদি ইমেজটাকে এখানে যদি ওপেন করি, তাহলে দেখা যাবে এটা ছোটো যদি করি, আই মিন অথবা যদি আমি এন্টার প্রেস করি, দেখা যাচ্ছে এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে, স্মার্ট অবজেক্টে থার্মেল দেখা যাচ্ছে। এবং আমি কন্ট্রোল টি প্রেস করে যখন এটাকে ছোটো করব এবং গ্রাজুয়ালি যখন এটাকে আমি আবারও রিস্কেল করব, তখন দেখা যাবে যত বড় বা ছোটো করি আমার ইমেজের কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না, বা রেশিও ঠিক থাকতেছে অথবা রেজলিউশনটা পারফেক্টলি দেখা যাচ্ছে। তার মানে এখন থেকে আপনি যখনই কোনো ছবিকে প্লেস করবেন সেটা অটোমেটিকলি সবসময় স্মার্ট অবজেক্টই কনভার্ট হয়ে ওপেন হবে, আপনারা বারবার স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে হবে না। আজকে দ্বিতীয় নাম্বার যে সেটিংটা রয়েছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আমরা অনেক সময় কোনো ফটোশপে কোনো ডকুমেন্টকে বা কোনো ইমেজকে ওপেন করি, সো কন্ট্রোল ও প্রেস করলাম এবং ওপেন করতে গিয়ে ধর আমি এখানে বেশ কিছু ছবি আমি এখানে ওপেন করতেছি এবং একসাথে যখন আমি ওপেন করলাম তখন আমি যখন ওপেনে প্রেস করলাম, দেখেন আলাদা আলাদা ডকুমেন্টে ওপেন হয়েছে এবং ইন্ডিভিজুয়াল কিন্তু এগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে। সো এটা খুবই প্যারাদায়ক এবং অনেকেই আমি জানি এই সমস্যাতে পড়েন এবং এগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করা বা গুছিয়ে নেওয়া কিন্তু খুবই ঝামেলা একটা কাজ। সো এইভাবে যদি আপনি 10টা বা 20টা ছবিকে নিয়ে নেন এবং একসাথে যদি এগুলো এইভাবে আলাদা আলাদা উইন্ডোতে ওপেন হয়, এটা খুবই ঝামেলার কাজ না? সো এইটার সমাধানটা কী হতে পারে আমি সমাধানটা দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনি এডিটে যাবেন এবং আবারও আপনি প্রেফারেন্সেসে যাবেন, দেন আপনি যাবেন হচ্ছে ওয়ার্কস্পেস এবং ওয়ার্কস্পেসে যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন পাবেন ওপেন ডকুমেন্টস অ্যাজ ট্যাবস। এইটা যদি আপনি চেক করে দেন বা এনেবল করে দেন, দেন যদি ওকে দিয়ে দেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমি এখানে ক্লোজ দিয়ে দিই এবং দেখবেন সব কিছু আপনার এখানে আগের মতো করে আর হবে না এবং নতুন করে দেখা যাবে যে এটা একটা হচ্ছে ট্যাব আকারে ওপেন হচ্ছে, যেটা আমরা কোনো ব্রাউজারে যেরকম দেখি। যেমন দেখেন পরপর এখানে যতগুলো ইমেজ দিবেন পরপর ট্যাব অনুযায়ী আসবে এবং আপনি চাইলে ইজিলি এটাকে রিঅ্যারেঞ্জ করা বা পাশাপাশি রেখে কাজটা করতে পারবেন। সো আজকের থার্ড যে সেটিংটা রয়েছে সেটা হচ্ছে অনেক সময় অনেকগুলো ইমেজ আমরা একটা জায়গায় প্লেস করি। যেমন ধরেন আমি এই ডকুমেন্টে যদি অনেকগুলো ইমেজকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, আমি এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম,
তখন দেখা যাবে যে তিনোটা ইমেজ বা যতগুলো ইমেজ কিন্তু এখানে চলে আসছে এবং একটা ধরে ধরে আমাকে এটাকে প্লেস করতে হচ্ছে এবং রিস্কেল করতে হচ্ছে বা ট্রান্সফর্ম করতে হচ্ছে। তো এই সমস্যাটা যদি আপনি না চান যে এইভাবে না এসে এটা আপনি একটা করে প্লেস করবেন এবং তার পরপর গ্রাজুয়ালি আসবে, তাহলে যেটা করতে পারি সেটা হচ্ছে আবারও আমি এখানে এডিটে যেতে পারি, দেন হচ্ছে এখানে প্রেফারেন্সে যেতে পারি, অ্যান্ড দেন এখানে জেনারেলে যদি আমরা যাই তারপর আমরা যে অপশনটা পাই সেটা হচ্ছে স্কিপ ট্রান্সফর্ম পয়েন্ট প্লেসিং। যখন আমরা কোনো কিছুকে প্লেস করছি তখন আমরা যেন ট্রান্সফর্মের জন্য স্কিপ করতে পারি, এটাকে যদি আমরা আনচেক করে দিই, দেন যদি আমি ওকে দিই, এবার দেখা যাবে যথারীতি আমি ইমেজগুলোকে যদি এখানে ড্র্যাগ করে 3টা ইমেজ দেখেন এখানে আমি ড্র্যাগ করলাম এবং 3টা ইমেজ কিন্তু একসাথে কখনোই আসবে না। আপনি যখনই একটা ইমেজকে আপনি শর্ট করে বা আপনার ইচ্ছে মতো আপনি একটা জায়গায় প্লেস করলেন, এন্টার প্রেস করলেন, দেন সেকেন্ড ইমেজটা আসবে। এবার আপনি যেটা এটাকেও আপনি নির্দিষ্ট একটা জায়গায় আপনি বসালেন এবং এন্টার প্রেস করার সাথে সাথে আপনার থার্ড যে ইমেজটা রয়েছে সেটা কিন্তু পরবর্তীতে চলে আসবে। সো আপনি যেটা এটাকে আপনার নির্দিষ্ট একটা জায়গাতে আপনি প্লেস করে দিতে পারছেন, যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট, বা আপনি এইভাবে অনেকগুলো ইমেজকে আপনি পরপর বসাতে পারবেন নিজের পছন্দ মতো ট্রান্সফর্ম করে আর কি। 4 নাম্বার, আজকে 4 নাম্বার যে সেটিংটা রয়েছে সেটা আমার মনে হয় অনেক বেশি পছন্দ করবে সবাই এবং এটা খুবই ইউজফুল। আমি প্রায় সময় এই ফিচারটা ব্যবহার করি ফটোশপের। সেটা হচ্ছে ধরেন আমি একসাথে যদি অনেকগুলো উইন্ডো নিয়ে কাজ করি, অনেকগুলো যদি ডিজাইন নিয়ে কাজ করি, ধরেন আমি একটা ব্যানার ডিজাইন করতেছি, সো প্রিভিয়াস কোনো একটা আমার ব্যানার রয়েছে সেটা থেকে আমি কোনো কিছু মার্জ করতেছি অথবা ড্র্যাগ করে একটা জায়গায় নিয়ে যাচ্ছি, কোনো এলিমেন্টসকে চেঞ্জ করতেছি বা কপি করতেছি, তখন পাশাপাশিভাবে রেখে আমি বারবার এখান থেকে টেনে নেওয়াটা একটা ঝামেলার। অথবা আমি একসাথে যদি 3টে ইমেজ নিয়ে কাজ করতে চাই বা 3টা ফাইল ডকুমেন্ট নিয়ে যদি আমি কোনো ডিজাইনে কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি কীভাবে পাশাপাশি রেখে কাজ করতে পারি। ধরেন আমার এখানে ডান দিকে আরও 2টা রয়েছে এবং এটা হচ্ছে 3 নাম্বার, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। সো এটাতে সিলেক্ট করার পর আমরা যদি উইন্ডোতে যাই অ্যান্ড দেন যদি আমি এখানে অ্যারেঞ্জে প্রেস করি, তারপর যদি এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে আমি চুজ করবো হচ্ছে 3 আপ ভার্টিক্যাল। সো 3 আপ ভার্টিক্যাল প্রেস করলে যেটা হয় দেখেন পাশাপাশি 3টা ডকুমেন্ট কিন্তু এখানে আপনার চলে আসছে এবং তার পাশাপাশি আপনি কিন্তু দেখতে পারবেন। সো যে মজাটা হবে এখানে 3টাতে আপনি একসাথে কাজ করতে পারবেন। কীভাবে? যেমন ধরেন এখানে আপনি কোনো কিছুকে যদি পরিবর্তন করতে চান, আপনার মনে হলো যে এখানে নতুন করে একটা টেক্সট আপনি এখানে লিখবেন, সো এখানে একটা টেক্সট আপনি এখানে নিলেন এবং এটাকে ধরেন আপনি এখানে বসালেন, তারপর আপনার মনে হলো যে এইখানে আরেকটা লেখা আপনার দেওয়া দরকার অথবা এখানে একটা কোনো শেপ আঁকা দরকার, তো আপনি কী করলেন, এইটাতে গেলে আপনি হচ্ছে এখানে একটা শেপ এঁকে ফেললেন এবং এই শেপের মধ্যে আপনি কোনো কাজ করতে চাইলে যদি এখানে একটা কালার দিবেন অথবা নতুন করে কিছু আঁকবেন সেটা আপনি আঁকতে পারছেন। আবার আপনি থার্ডটাতে চলে গেলেন এবং এখানে গিয়ে মনে হলো যে না এখানে আসলে আমার কোনো লেখা দেওয়া দরকার, সো এখানে কী করলেন, আপনি ড্র্যাগ করে ওটা লেখা এখানে দিয়ে দিচ্ছেন এবং এখানে চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করা, অন্যান্য যা করা সেগুলো আপনি এখানে করে ফেলতে পারতেছেন। সো এইভাবে আপনি একসাথে 3টে ডকুমেন্ট নিয়ে বা 3টা পাশাপাশি রেখে ইভেন এগুলোকে আবার ড্র্যাগ করে এখানে মুভ করা বা এখান থেকে এগুলো যদি কোনো পরিবর্তন দরকার হয় ইভেন আপনি এখানে কপি করতে পারবেন। কীভাবে? ধরেন এই লেখাটাকে আপনি যদি চান যে এটা আপনি হচ্ছে, আমি একটু বড় করে নিলাম, এটা আপনি হচ্ছে এটাতে নিয়ে আসবেন, সো ড্র্যাগ করে এখানে জাস্ট দিলি এটা এখানে পরের যে আমার ইয়েটা রয়েছে সেখানে চলে আসছে, দেখেন এটা চলে আসছে এখানে। সো এইভাবে ইজিলি আমরা একটা থেকে একটা স্থানান্তর করতে পারতেছি, কাজ করতে পারতেছি। এবং আমার যে মেইন একটা এখানে একটা হচ্ছে ক্যানভাস নিয়ে রাখছি ব্ল্যাঙ্ক, সেখানে থেকে কিন্তু আমি রাফ করতে পারতেছি। যেমন এখানে যদি আমার কোনো কিছুর প্রয়োজন হয় যে একটা জিনিস কেমন হবে সেটা আমি এখানে এঁকে দেখতে চাই অথবা এটাকে বানিয়ে দেখতে চাই, সো আমি চাইলে এখানে একটা রাফ করতে পারি এবং এই রাফগুলোকে আবার আমার ইচ্ছে মতো জায়গাতে নিয়ে গিয়ে সেখানে আমার যে দরকার চেঞ্জগুলো সেগুলো আমি এখানে করতে পারতেছি, চাইলে ড্র্যাগ করে অন্যটাতে আমি নিয়ে এটা বসাতে পারতেছি। তো এই বিষয়টা আমার মনে হয় অনেক বেশি হ্যান্ডি এবং ইউজফুল হবে সবার জন্য। চাইলে আপনি আবার এটাকে ব্যাক করতে পারবেন কীভাবে, উইন্ডোতে যাবেন, আবার অ্যারেঞ্জে প্রেস করবেন, দেন হচ্ছে এখানে নিচে দেখেন কনসোলিডেট অল টু ট্যাবসে প্রেস করে দেখেন আবার আগের মতো এটা ফেরত যাবে বা নর্মাল যে ট্যাব সিস্টেম রয়েছে সেই ট্যাব সিস্টেমে আপনি ব্যাক যেতে পারবেন। আজকের 5 নম্বরের যে গুরুত্বপূর্ণ সেটিংটা দেখাবো সেটা সবাই পছন্দ করবে আই হোপ, এবং এটাও অনেক বেশি ইউজফুল। সেটা হচ্ছে ধরেন আপনি একটা টেমপ্লেট রয়েছে, আপনার একটা পিএইচডি টেমপ্লেট, আমার এখানে একটা ওয়েব ইউআই টেমপ্লেট রয়েছে এবং ওয়েব ইউআই টেমপ্লেটে যদি আমি এখানে ওপেন করি, যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা আপনাদের ফটোশপ ওপেন হয় এবং দেখা যাচ্ছে এখানে একটা কমপ্লিট একটা পিএইচডি টেমপ্লেট রয়েছে। সো এই টেমপ্লেটের মধ্যে অনেকগুলো ইমেজ আছে এবং ইমেজগুলোকে যদি আমি খুব সুন্দর করে সেভ করতে চাই, একটা করে যদি ইমেজ সেভ করতে চাই তাহলে কীভাবে করতে পারি? সো ইমেজ সেভের জন্য আমাদের ট্রিম করতে হয়, এখানে ইমেজে যাবো এবং সিলেক্ট করে ট্রিম করো, হ্যান করো, ত্যান করো, অনেক ঝামেলার কাজ। সো এটাকে শর্টকাট ওয়েতে কিন্তু ডিরেক্টলি আপনি টেমপ্লেট থেকে সেভ করতে পারেন। শুধু সেভ নয়, এখানে প্রত্যেকটাকে আপনি ডিফারেন্ট একটা ইমেজকে একসাথে আপনি 2-3টা ফরম্যাটে সেভ করতে পারেন, যেমন জেপিজি, পিএনজি বা অন্যান্য কোনো ফরম্যাটে সেভ করতে পারেন। সেই পুরো প্রসেসটা কীভাবে করবেন, যেমন এই ইমেজটা হচ্ছে একটা পিএনজি ফরম্যাটে আছে, দেখেন এটা হচ্ছে একটা পিএনজি ইমেজ এবং এটাকে আমি চাইলে জেপিজি এবং পিএনজি 2টা ফরম্যাটে সেভ করতে পারি অ্যাট এ টাইম।
এবং একসাথে অনেকগুলোকে করতে পারবো। কীভাবে সেটা হচ্ছে আমি এই অপশনটা চুজ করার জন্য দেখেন আমি আবার একটু দেখাই, আমার এখানে কিন্তু জাস্ট হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে এখানে শুধু একটা পিএইচডি টেমপ্লেটই রয়েছে। সো আমি ফটোশপে গেলাম এবং আমি যদি এখান থেকে প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে এডিটে যাবো, আবারও সবগুলো এডিট থেকে প্রেফারেন্সেস, অ্যান্ড দেন এখান থেকে আমরা যাবো হচ্ছে প্লাগইনস। সো প্লাগইনসে যাওয়ার পর আমরা এখানে একটা অপশন পাচ্ছি এনেবল জেনারেটর। সো এনেবল জেনারেটর বা জেনারেটরটা এনেবল করে দেওয়ার পর আমরা যদি এখানে ওকে দিয়ে দিই, এরপর যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ফাইলে যাব, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে জেনারেটর প্রেস করে মানে হোভার করে দেন হচ্ছে এখানে ইমেজ অ্যাসেটসে প্রেস করে দিই। সো ইমেজ অ্যাসেটসে প্রেস করার পর আমি আরেকবার চেক করে নিব যেটা কনফার্ম হয়েছে কিনা। হ্যাঁ, এই যে রাইট মার্ক চলে আসছে, এটা কনফার্ম হয়ে গেছে। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে আমার যে টার্গেটেড ইমেজটা যেটা আমি সেভ করতে চাই, এটা একটা পিএইচডি টেমপ্লেট এবং এখানে গেলে আমি এখানে নাম দেখতে পাচ্ছি। সো মডেল লেখা আছে এবং এটার উপর ডাবল ক্লিক করে আমি যদি এখানে মডেল ডট, ধরেন আমি হচ্ছে প্রথমটা কী চাই, পিএনজিতে চাই। সো একটা হচ্ছে পিএনজি। সো আমি এখানে লিখলাম পিএনজি এবং এখানে কমা দিয়ে একটা স্পেস দিয়ে দেন আবার লিখবো, ধরেন হচ্ছে গার্ল লিখলাম, GIRL। আপনি চাইলে মডেল দিয়েও দিতে পারেন, আপনার যা খুশি যে কোনো নাম দিতে পারেন। সো আমি ধরেন গার্ল ডট JPEG দিয়ে যখন আমি এন্টার প্রেস করলাম, দেখেন সাথে সাথে দেখেন আমার এখানে একটা নতুন করে ফোল্ডার ওপেন হয়েছে সেম নামে, পিএইচডি টেমপ্লেটের নামে, এবং ডাবল ক্লিক করলে দেখেন এই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল বা দুইটা ইমেজ সেভ হয়েছে, একটা হচ্ছে গার্ল ডট JPG, একটা হচ্ছে মডেল ডট PNG। সো ডাবল ক্লিক করে দেখেন এটা হচ্ছে আমাদের JPG ফরম্যাট ইমেজটা এবং দেখা যাচ্ছে একটা এক্সট্রা কালার রয়েছে এবং এখানে হচ্ছে একটা কমপ্লিট হচ্ছে একটা PNG ফরম্যাটে একটা ইমেজ চলে আসছে এবং চাইলে এটাকে আপনি যে কোনো জায়গায় ইমেজ মানে পিএনজি ফরম্যাট হিসেবে ব্যবহার করতে পারেন। সো এই অপশনটা চুজ করার কারণে আপনি একই সাথে লোগো বলেন, আইকন বলেন, এনিথিং যে কোনো কিছুকে আপনি খুব ইজিলি এভাবে সেভ করতে পারেন। এবং এই বিষয়টা নিয়ে আমি একটা ডিটেইলে ভিডিও আপলোড করেছিলাম, যেখানে এভাবে সেভ করা আর অনেকগুলো প্রসেস বা এখানে আরও অনেকগুলো বিষয় আপনি একসাথে ইউজ করতে পারেন সেটা আমি দেখাইছি। সো যদি আপনি মিস করে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। তো আজকে একটা আপনাদের বোনাস সেটিং দেখাই, যে সেটিংটা আপনাদের মনে হয় কাজে লাগতে পারে। সেটা হচ্ছে যে কোনো লেয়ারকে যদি আপনি কপি করতে চান, আমি ধরেন একটা লেয়ার এবং এটাকে আমি যদি Ctrl+J প্রেস করি, দেখেন এই লেখাটার পাশে আবার এখানে কপি লেখা আসছে। আরও একবার দিবেন, দেখবেন হচ্ছে কপি 2, কপি 3 এভাবে আসতে থাকবে বারবার। তো আপনি যদি চান যে না এইভাবে কপি 1, কপি 2 এভাবে হাজার হাজার কপি না আসুক, এই লেখাটা খুবই বিরক্তিকর অনেক সময়, এটা যদি আপনি না চান তাহলে এটাকে আপনি অফ করতে পারেন। কীভাবে? এই দেখেন এখানে তিনটা বাটন, তিনটা হচ্ছে এখানে হ্যামবার্গার মেনুর মতো করে একটা সাইন রয়েছে এবং এখানে যদি ক্লিক করি দেখেন নিচে আসলে হচ্ছে আমরা পাবেন প্যানেল অপশনস। সো প্যানেল অপশনসে যাওয়ার পর দেখেন এখানে অবশ্যই এখানে লেয়ারকে আপনি থাম্বনেলগুলোকে বড় ছোটো করতে পারেন, যেমন এটাকে বড় করার জন্য এখানে করে নিতে পারেন। নিচে দেখেন একটা অপশন পাবেন অ্যাড কপি টু কপিড লেয়ার্স অ্যান্ড গ্রুপস। সো এটা যদি আপনি আনচেক করে দেন, মানে অ্যাড কপি লেখাটা কখনোই আসবে না, দেন হচ্ছে এখানে ওকে দিয়ে দিলে দেখেন থাম্বনেলটা একটু বড় হয়েছে এবং এখানে যদি Ctrl+J প্রেস করি দেখবেন কখনোই আর ওই কপি 1, কপি 2, কপি 3 এভাবে কখনোই আর আসবে না। নর্মালি এটা কপি হতে থাকবে বা আপনি চাইলে ডুপ্লিকেট করে নিতে পারেন এই হ্যাচালটা ছাড়াই। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ারে হয়তো অনেকে এই বিষয়ের সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। আর যেমনটা ভিডিও শুরুতে বলছিলাম যে আমার সাথে গ্রাফিক ডিজাইন শিখতে চাইলে বা আমার সাথে গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার বিল্ড করতে চাইলে আমার অনলাইন লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। আপনি আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন আরও বেশি ইনফরমেশন জানার জন্য। সেই সাথে আপনি আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকের মতো আমি সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।